আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, দারুল মুত্তাকিন ফাউন্ডেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকের ভিডিওতে দেখব বরিশাল বোর্ডের তোমাদের পদার্থবিজ্ঞানের যে প্রশ্ন 2024 সালের সেই প্রশ্নটা। তো চলো স্টার্ট করি। আর আরেকটু কথা, যে তোমরা যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট করবা, তাতে আমাদের মোটিভেশন বৃদ্ধি পায় এবং আমরা ভিডিও দিতে বেশি উৎসাহিত হয়। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, 1 নং প্রশ্নে কি বলছে, টেলিফোনের উপাংশ থাকে কয়টি? টেলিফোনের যে তুমি ওই ভিতরে যে মডিউলসগুলো আছে ওগুলো যদি তুমি ভাগ করো, এগুলো তোমাদের বইয়ে এরকম একটা তথ্য আছে। টেলিফোনের কয়টা উপাংশ আছে? 5টি। ওই মাইক্রোফোন বা স্পিকার এগুলো এরকমভাবে ভাগ করা। তো টেলিফোনের উপাংশ কতগুলো? 5টি। তারপরের প্রশ্নে দেখো বলছে, আমি একটু কলমটা মোটা করে নিই। দেখো, কোনো পরিবাহের দুই প্রান্তের বিভব পার্থক্য 120। দুই প্রান্তের বিভব পার্থক্য কত? 120। এবং তড়িৎ প্রবাহ মাত্রা এটা হচ্ছে ভি। তড়িৎ প্রবাহ মাত্রা I ইকুয়ালস কত? 10 অ্যাম্পিয়ার হলে এর রুট কত? তাহলে কি আমরা জানি না I ইকুয়ালস ভি বাই আর, একদম সিম্পল। অতএব আর সমান কি? ভি বাই আই ইকুয়ালস ভি কত? 120 বাই আই হয়েছে 10, কাটাকাটি করলে থাকে হয়েছে 12 ওহম। উত্তর হবে কত? খ নম্বর 12 ওহম। 3 নং প্রশ্নে বলছে ক্রিয়া প্রতিক্রিয়া বল পরস্পর সমান। ক্রিয়া প্রতিক্রিয়া বল পরস্পর সমান, সুতরাং এটা হবে না। একই সময় ধরে ক্রিয়া করে। হ্যাঁ, ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল কি একই সময় ধরে ক্রিয়া করে, এটাই কি সঠিক? একই বস্তুর উপর প্রযুক্ত হয় না। ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল যদি এরকম হয় যে এই পাশ থেকে একটা আসছে এই পাশ থেকে একটা আসছে, হ্যাঁ, তাইলে কি দুই বস্তুর উপর ক্রিয়া করবে বা প্রযুক্ত হবে, একটা বস্তুর উপর না। একই অভিমুখে হয় কি না, তো এটা কি দুই অভিমুখে হয়। ধরো একজন মানুষ এটা মাটি দিয়ে হাঁটতেছে, ঠিক আছে, হাঁটলে কি তার পায়ের দিকে একটা বল এবং এই দিকে একটা বল পরস্পর কি বিপরীত মুখী, ঠিক আছে। 4 নং প্রশ্নে কি বলছে, উদ্দীপক থেকে কি 4 এবং 5 নং প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে বলছে যে এ একটা মাধ্যম এবং বি একটা মাধ্যম, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক কি হবে? এ ইটা বি বা এ এন বি ইকুয়ালস কি সাইন আই বাই সাইন আর। এটা তুমি যদি সলভ করো, সাইন আয়ের মান কত? আয়ের মান 30 ডিগ্রি। এটা কি আই, এটা হচ্ছে কি আর, আপাতন কোণ এবং প্রতিসরণ কোণ। সাইন আই কত? 30 আর সাইন 45, ঠিক আছে। সাইন 30 মান কত? হাফ। আর সাইন 45 এটার মান 1/√2। এটা তুমি যদি ক্যালকুলেট করো তাহলে এটা এই জায়গাতে দিবা, এটা কি এটার সাথে গুণ করবা। উত্তর কত হয়? নিচে আসে 2, উপরে আসে √2। এটা যদি আরেকটু ক্যালকুলেট করো, এটা কত আসে? 1/√2। উত্তর হবে কি 1/√2। দেখো 5 নং প্রশ্নে কি বলছে, উদ্দীপকের ঘটনায় শূন্য মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের তুলনায় এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক বেশি। এটা কি বেশি? দেখো, প্রতিসরণাঙ্ক এ মাধ্যমের বেশি না বি মাধ্যমের বেশি, এটা ডিপেন্ড করে কিসের উপর? কোন মাধ্যমটা বেশি ঘন। তো এই জায়গাতে এ মাধ্যম কি বেশি ঘন আর বি মাধ্যম একটু হালকা। কারণ কি এই পাশ থেকে আপতন কোণ এবং প্রতিসরিত হওয়ার পরে এটা কি বেঁকে গেছে বা বেড়ে গেছে। যখন তুমি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলো দিবা তখন কি অবিলম্ব থেকে সরে যাবে এবং হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসলে অবিলম্বের কাছাকাছি চলে আসবে। তো এটা কি বেঁকে গেছে, এই জন্য কি বলতে পারি এই মাধ্যমটা হালকা আর এই মাধ্যম কি ঘন। তাহলে শূন্য মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমে কি প্রতিসরণাঙ্ক বেশি হবে, সুতরাং 1 নং কি সঠিক। 2 নং অপশনে কি বলছে, আলু হালকা মাধ্যম হতে ঘন মাধ্যমে প্রবেশ করে। আলু দেখো এই পাশ থেকে এইদিকে তীর, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে, ঘন মাধ্যমে থেকে কি হালকা মাধ্যমে প্রবেশ করে। এটা কি ভুল, এই জায়গাতে দিয়েছে হালকা মাধ্যম হতে ঘন মাধ্যমে প্রবেশ করে। তো আমি এই এটা যে ভুল, 2 নং যে ভুল, এটা কিন্তু আইডেন্টিফাই করার পরেই আমি এটা দাগিয়ে ফেলতে পারি 1 ও 3। উত্তর কিন্তু সঠিক হয়ে যাবে, তুমি কি এখনই দাগিয়ে দিতে পারো। বাট আমি 3 নং অপশন যে এটাও একটু ক্লিয়ার করে দিতেছি। আলোক রশ্মি বি মাধ্যম থেকে এ মাধ্যমে প্রবেশের ক্ষেত্রে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে না। দেখো, বি মাধ্যম থেকে যদি এ মাধ্যমে দিতে যাও তাহলে কিন্তু আলো অবিলম্বের দিকে বাঁকবে, ঠিক আছে। তাহলে তুমি কিন্তু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এটা কিন্তু পাবা না, কারণ পূর্ণ অভ্যন্তরীণ পাবার জন্যে ঘন মাধ্যম থেকে কি
হালকা মাধ্যমে আসার প্রয়োজন পড়ে, কিন্তু বিমাধ্যম থেকে যদি তুমি দাও, বি তো হালকা, হালকা মাধ্যম থেকে ঘন, ঘন থেকে হালকা হওয়া লাগবে। ঠিক আছে, তাহলে কি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে, আদারওয়াইজ ঘটবে না। সুতরাং 3 নং কি সঠিক, উত্তর হবে 1 ও 3। চলো পরের প্রশ্ন দেখি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, 6 নং প্রশ্নে কি বলছে, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি দণ্ডের দৈর্ঘ্য 5 মিটার। ঠিক আছে, 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দণ্ডটির দৈর্ঘ্য 5.0167 মিটার। এর দৈর্ঘ্য প্রসারণ সহগ কত? দৈর্ঘ্য প্রসারণ সহগের মাত্রা কি? মাত্রা না, প্রতীক কি? আলফা। আমরা কি জানি? আলফা ইকুয়ালস ডেল এল বাই এল নট ডেল টি। ডেল এল মানে কি? দৈর্ঘ্যের পরিবর্তন কতটুকু, এল নট আদি দৈর্ঘ্য, এবং ডেল টি তাপমাত্রার পার্থক্য কতটুকু। ঠিক আছে, ডেল এল কত? ডেল এল এর মান হচ্ছে 5.0167 মাইনাস 5 অর্থাৎ 0.0167। এল নট মানে কি? এল নট হচ্ছে 5 মিটার আদি দৈর্ঘ্য, 5 ইন্টু টি, ডেল টির মান কত? 10 থেকে 110, তার মানে কি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো এটা তুমি যদি ক্যালকুলেট করো তাহলে কি পাবা? তাহলে তুমি পাবা 0.00, এটা মানে ঘ নাম্বার 0.00003334 পার কেলভিন। দেখো 7 নং প্রশ্নে কি বলছে, একটি ট্রান্সফরমারের প্রাইমারি কয়েলের প্যাচ সংখ্যা কত? প্রাইমারি কয়েলের প্যাচ সংখ্যা এনপি 100, সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা এটা কি? এনএস 1000। প্রাইমারি কয়েল দিয়ে 12 ভোল্ট ডিসি দেওয়া হলে, প্রাইমারি কয়েল দিয়ে 12 ভোল্ট ডিসি দেওয়া হলে সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ কত? তোমরা আরেকটা জিনিস জানলে অবাক হবা যে ট্রান্সফরমার কিন্তু ডিসি কারেন্টে কাজ করে না। ঠিক আছে, তুমি যদি হিসাবও করো তারপরে একটা উত্তর মিলে যেতে পারে, বাট ওইটা কি? ভুল। যেহেতু ডিসি কারেন্টে কাজ করে না, এই জন্য এর উত্তর হবে কি? 0। আশা করি বুঝতে পারছো। ট্রান্সফরমার কি সবসময় এসি কারেন্টে কাজ করে। তো চলো পরের প্রশ্ন দেখি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, 8 নং প্রশ্নে কি বলছে, খেলার মাঠে একটি ক্রিকেট বল গড়িয়ে গড়িয়ে সীমানা পার হয়ে গেল, এর উপর ক্রিয়াশীল ঘর্ষণ বল কিরূপ? ঘর্ষণ বল কিরূপ? গড়িয়ে গড়িয়ে পার হওয়া মানে কি? আবর্তন বা আবর্ত ঘর্ষণ। ঠিক আছে, ক্রিকেট বল গড়িয়ে গড়িয়ে, একদম উল্লেখ আছে। ঠিক আছে, তাহলে কি এটা হবে? আবর্ত ঘর্ষণ। তারপরে এক টুকরা সাধারণ কাচের প্রতিফলন হয় 4% থেকে 5%। ঠিক আছে, জ্ঞানমূলক, আশা করি মনে থাকবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই জায়গাতে একটা উদ্দীপক দিয়ে আছে এবং বলছে কি 10 এবং 11 নং প্রশ্নের উত্তর দাও। একটি গাড়ি চিত্রানুসারে চলছে। ঠিক আছে, এইরকম করে চলছে, 10 সেকেন্ডে 50 মিটার, 20 সেকেন্ডে 100 মিটার, এরকম করে চলছে। ঠিক আছে, বা বেগ দিয়ে আছে। তো তুমি এই জায়গাতে বলছে 30তম সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব তম সেকেন্ডে, আমরা সূত্র জানি না, এস ইকুয়ালস কি, বা এস তম সেকেন্ডে দূরত্ব কত? এস ইকুয়ালস কি ইউটি প্লাস হাফ এ 2t মাইনাস 1। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ইউ কত? ইউ 0, ইউ আদি ব্যক্তি এই জায়গাতে 0, তাহলে এটা পুরোটুকুই কি 0 হয়ে যাবে, প্লাস হাফ এ, এর মান কি? এ ইকুয়ালস ভি মাইনাস ইউ বাই টি। তুমি যে কোনো একটা দিয়ে বের করতে পারো, এটা দিয়ে বের করতে পারো। এ কি? এ ইকুয়ালস ভি মাইনাস ইউ বাই টি। ভি কত? ভি হচ্ছে গিয়ে শেষ বেগ। তুমি যে কোনো একটা ধরতে পারো। যদি ভি 50 ধরো তাহলে সময় দিতে হবে 10, যদি ভি 100 ধরো তাহলে সময় দিতে হবে 20, একই কথা। ভি আমি যদি 50 ধরি, 50 মাইনাস 0 বাই টি মানে 10, আসে হচ্ছে গিয়ে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই জায়গাতে যদি এর মান 5 বসাও ইন্টু 2t, 30তম সেকেন্ডে টির মান কি? 2t মানে 60 মাইনাস 1, 2t মাইনাস 1। এবার যদি ক্যালকুলেট করো তাহলে দেখবা কত আসে? 147.5 মিটার। ঠিক আছে, এইটা খ নাম্বার কি উত্তর আসবে। তারপরে 11 নং প্রশ্নে কি বলছে, উদ্দীপকের গাড়িটি অসমবেগে চলছে। এটা কি অসমবেগে চলতেছে? অসমবেগে চলতেছে, কিন্তু দেখো এই জায়গাতে আস্তে আস্তে কি বেগ বৃদ্ধি পাচ্ছে, সমবেগ না, কিন্তু সমত্বরণ বলতে পারো, বাট সমবেগ না, অসমবেগ। ঠিক আছে, অসমবেগে চলতেছে। সুষম ত্বরণে চলছে কি? হ্যাঁ, সুষম ত্বরণে চলছে। এবং 3 নং অপশনে বলছে এর বেগ দূরত্বের বর্গমূলের সমানুপাতিক।
এর বেগ দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। এর বেগ ভি, দূরত্ব এস। তুমি এই জায়গাতে তারপরে আদিবেগ আছে ইউ, ইউ আদিবেগ, তারপরে টি আছে। এগুলা দিয়ে তুমি যদি একটা সূত্র আছে না, ভি স্কোয়ার ইকুয়ালস কি ইউ স্কোয়ার প্লাস 2as, ঠিক আছে। এই সূত্র যদি দেখো একটু, এর বেগ দূরত্বের বর্গমূলের সমানুপাতিক কি, বেগ সমানুপাতিক 2as। এই জায়গাতে আমরা যদি একটু লিখি ভি স্কোয়ার সমানুপাতিক কি 2as, আমি বলতে পারি ভি স্কোয়ার, যেহেতু আমাদের এই জায়গাতে বেগ দূরত্বের সম্পর্ক লাগবে, বেগ সমানুপাতিক কি এস, বেগ কিন্তু স্কোয়ারে থাকবে, বাকি কি বলতে পারি ভি প্রপোর্শনাল টু রুট ওভার এস। বেগ কি দূরত্বের বর্গমূলের সমানুপাতিক, বেগ দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। তো 3 নম্বর অপশনও কি সঠিক। তো 1 2 3 তিনটাতেই কি মানে লজিকটা খাটে বা তিনটাই সঠিক। তো উত্তর হবে কি ঘ নম্বর 1 2 ও 3। চলো পরের প্রশ্ন দেখি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, 12 নং প্রশ্নে কি বলছে, 12 নং প্রশ্নে বলছে বাতাসের শব্দের বেগ নিচের কোনটির বর্গমূলের ব্যস্তানুপাতিক। বাতাসের শব্দের বেগ আমরা কি একটা সূত্র জানি না, v1 বাই v2 ইকুয়ালস কি রুট ওভার √2 বাই √1, ঠিক আছে। তো অর্থাৎ কি আমি যদি এইরকম করেও কনভার্ট করি, এই সূত্র মানে এর মাধ্যমে কি বুঝতে পারতেছি, ভি এই দেখো 1 কিন্তু উপরেরটাতে 1 আছে উপরে, আমি যদি আরেকটু ডিরাইভ করি আমি কি বলতে পারি v1 ইজ প্রপোর্শনাল টু 1 বাই √1 রুট ওভার, ঠিক আছে। এরকম বলতে পারি এই সূত্রটা থেকে, এই সূত্রটা থেকে এরকম আমরা বলতেই পারি। তো এটা কি আসে যে বেগ কি মানে যে কোনো ক্ষেত্রে বেগ ঘনত্বের বর্গমূলের কি ব্যস্তানুপাতিক। বেগ কি আসে, বেগ শব্দের বেগ কিসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, ঘনত্বের, ঠিক আছে। এই জায়গাতে আর যে অপশনগুলো আছে এগুলো দিয়ে কি এরকম সূত্র নাই, এরকম একটা সূত্র আছে v1 বাই v2 ইকুয়ালস কি রুট ওভার √2 বাই √1 বা √2 বাই √1 একই। দেখো 13 নং অপশনে 13 নং প্রশ্নে কি বলছে, নিচের কোনটি অনবয়নযোগ্য শক্তি। অনবয়নযোগ্য শক্তি, নবয়নযোগ্য শক্তি কি যেই শক্তি তুমি আবার উৎপাদন করতে পারো, ব্যয় হয় না, বায়োমাস, এটা কি নবয়নযোগ্য। এটা হবে না, জিওথার্মালও হবে না, বায়োশক্তি হবে না, নিউক্লিয়ার শক্তি যেগুলো আছে ওগুলো কি অনবয়নযোগ্য, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। চলো পরের প্রশ্ন দেখি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, 14 নং প্রশ্নে কি বলছে, তিমি মাছ 2000 মিটার গভীরতায় গেলে তাকে কত অ্যাটমসফিয়ার চাপ সহ্য করতে হয়। তো 2000 মিটার গভীরতায় চাপ কত, পি ইকুয়ালস কি এইচ রু জি, পড়ছিল তো। এইচ এর মান কত 2000 ইন্টু রু, এটার মান কত, সমুদ্রের পানি কিন্তু তিমি মাছ, এটা কিন্তু সমুদ্রের পানিতে আছে, ঠিক আছে। তো এই জায়গাতে ঘনত্ব কত দিবা 1024 বা 1025 তোমরা যেটাই দাও, ইন্টু কি 9.8। আচ্ছা এইটা কিন্তু প্যাসকেলে বের হবে, ঠিক আছে। এই মানটা কিন্তু প্যাসকেল বের হবে, কারণ চাপের একক কি প্যাসকেল, ঠিক আছে। তো তুমি যদি এটাকে প্যাসকেল থেকে অ্যাটমসফিয়ারে চেঞ্জ করতে চাও তাহলে এটাকে কি করতে হবে ইন্টু 024 টু 9.8, এটাকে 101,325 দ্বারা ভাগ করতে হবে, তাহলে অ্যাটমসফিয়ারে যাবে। তোমরা যদি এই কাজটুকু করো, এই জায়গাতে 9.48 এই কাজটুকু করো তাহলে দেখবো উত্তর আসে কত, তাহলে উত্তর আসবে 198.07, ঠিক আছে। আর যদি এই জায়গাতে চাপ কিন্তু 10⁵ ইউজ করা হয় মাঝে মাঝে, এটা কিন্তু মাঝে মাঝে 10⁵ ইউজ করা হয়, ঠিক আছে। একই, খুব বেশি একটা ডিফারেন্স আসে না, মানে 10⁵ ইউজ করলে এটাতে আসে হচ্ছে গিয়ে 200.7, একই মোটামুটি এর কাছাকাছি মান একমাত্র 200 আছে, দেখো। তো এইভাবে আমরা বলতে পারি তুমি যেভাবেই বের করো 200-র দিকেই তোমার মানে ডিরেকশনটা যাবে। তো এই জায়গাতে উত্তর হবে কত 200। 15 নং প্রশ্নে কি বলছে দেখো, কোন রাশি যুগলের মাত্রা অভিন্ন। চাপ ও পীড়ন, চাপ ও পীড়ন কি একই ধরনের রাশি, একই ধরনের রাশি, চাপ যে ধরনের রাশি পীড়ন একই ধরনের রাশি, এই জন্য কি মাত্রাও অভিন্ন। কাজ ক্ষমতা, এটা না, ক্ষমতা কি ক্ষমতা ইকুয়ালস কাজ বাই সময়, সুতরাং এটা তো হওয়ার প্রশ্ন ওঠে না।
তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, দীপন তীব্রতার একক ক্যান্ডেলা, এগুলা মৌলিক একক আমরা দেখছিলাম। ত্বরণ হচ্ছে ত্বরণ, আর দ্রুতি হচ্ছে বেগ, সুতরাং এটাও কি হবে না, উত্তর হবে ক নং। তো চলো পরের প্রশ্ন দেখি কি বলছে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, 16 নং প্রশ্নে বলছে গতিশক্তির মাত্রা কোনটি? গতিশক্তি কি জানি আমরা, ইকে ইকুয়ালস হাফ এম ভি স্কোয়ার। মাত্রা কিন্তু চাইছে, মাত্রা চাইলে কি করবা, মাত্রা বের করবা। এম এর মাত্রা কি, এটা হচ্ছে ভর বা মাস, এটা হচ্ছে মাত্রা, ঠিক আছে। তারপরে ভি, ভি এর জন্য হাফ, এটার তো মাত্রা বের করার দরকার নাই কারণ এটা কনস্ট্যান্ট। ভি এটার একক কি, মিটার পার সেকেন্ড। এটার উপরে আছে কি, স্কোয়ার। তো এটাকে তুমি যদি একটু কনভার্ট করো, এম ইন্টু কি, এম স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তো এগুলার যদি মাত্রা বের করো, এটা এম মাস, তারপরে এম যে মিটার, এটার মাত্রা কি এল লেন্থ স্কোয়ার, আর সেকেন্ড এটার মাত্রা হচ্ছে টি পার টি স্কোয়ার। মাত্রা হবে কি এম এল স্কোয়ার পার টি স্কোয়ার, কোন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তো চলো পরের প্রশ্ন দেখি। দেখো শিক্ষার্থী বন্ধু, 17 নং প্রশ্নে কি বলছে, এই জায়গাতে একটা উদ্দীপক দেওয়া আছে এবং বলছে কিউ ইকুয়ালস কি 20 ডিগ্রি সেলসিয়াস। উৎস থেকে প্রতিফলক পৃষ্ঠের দূরত্ব 30 মিটার। উৎস থেকে প্রতিফলক পৃষ্ঠের দূরত্ব কত, 30 মিটার। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। তো উৎস থেকে প্রতিফলক পৃষ্ঠের বা পৃষ্ঠে যেতে শব্দের কত সময় লাগবে? টি ইকুয়ালস কি, টি ইকুয়ালস ডি বাই ভি বলতে পারি। ডির মান কত আসে, ডি হচ্ছে 30, আর ভি, ভি শব্দের বেগ কত, বেগ হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ 330 প্লাস 0.6 ইন্টু টি, টি এর মান কত, 20 ডিগ্রি সেলসিয়াস 20। তো এটা তুমি যদি ক্যালকুলেট করো তাহলে দেখবা আসে হচ্ছে গিয়ে 0.088, এই মানটা আসে। তো উত্তর হবে কি 0.088। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, 18 নং প্রশ্নে কি বলছে, চিত্রের আলোকে শব্দের প্রতিধ্বনি সি বিন্দু থেকে শোনা যাবে না, বি বিন্দু থেকে শোনা যাবে, এ বিন্দুতে শুনতে 0.117 সেকেন্ড সময় লাগে। তো এগুলা যদি আমরা সবগুলো অপশনই দেখি, দেখো এই জায়গাতে দূরত্ব রিলেটেড একটা বিষয় আছে, ঠিক আছে। সি বিন্দু থেকে শোনা যাবে না বা যাবে, বি বিন্দু থেকে শোনা যাবে কিনা, মানে এগুলার থেকে শোনা যাবে কিনা, এর জন্য আমরা একটা কাজ করতে পারি। আমরা জানি শব্দ কি 0.1 সেকেন্ডের আগে যদি তুমি শোনো তাহলে কি প্রতিধ্বনি শুনতে পারবো না, 0.1 সেকেন্ডের পরে শুনতে হবে। তো সর্বনিম্ন 0.1 সেকেন্ড টি, এই সময়টুকুতে কতটুকু দূরত্ব বের হয়, অর্থাৎ কি এস বা ডি কত, ডি কত, ডি কস ভিটি। ভির মান কত, ভির মান হচ্ছে এই পাশ থেকে যদি বের করি, এটা যদি ক্যালকুলেট করো তাহলে তুমি পাবা হচ্ছে গিয়ে 344, এরকম একটা মান পাবা, 344 মিটার পার সেকেন্ড। তো এই পাশে যদি ভি 344 দাও, 44 ইন্টু 0.1, তাহলে আসবে হচ্ছে 344, সরি এটা 42 হবে মেবি, 342, ঠিক আছে 342। 42 মিটার পার সেকেন্ড ইন্টু কি 0.1 আসবে হচ্ছে 34.2, অর্থাৎ 34.2 মিটার সর্বনিম্ন দূরত্ব লাগবে শোনার জন্য। দেখো তো এই জায়গাতে সি পর্যন্ত আসতে, এই শব্দটা সিতে আসছে, এই ব্যক্তি শুনছে শব্দ, শোনার পর এই জায়গা থেকে আবার এই পর্যন্ত আসতে কতটুকু দূরত্ব অতিক্রম করে, 16.5 গুণন 2 মানে 33 মিটার। সুতরাং কি শুনতে পাবে না, সর্বনিম্ন 34.2 হতে হবে, সুতরাং সিতে শোনা যাবে না। বি বিন্দু থেকে কি শোনা যাবে, বি আরো 0.5 যোগ করো, 16.5 যোগ 0.5 মানে 17, 17 দুগুণে 34 হয়, 17 দুগুণে কত 34 হয়, 34 মিটার। 34 মিটার হলে কি শোনা যায়, 34 মিটার হলেও কিন্তু শুনতে পারবা না, 34.2 হওয়া লাগবে। তো বি বিন্দু থেকেও কি শোনা যাবে না, এটা ভুল। এটা ভুল যেহেতু আমরা দাগিয়ে ফেলতে পারি, যেহেতু অপশন একটা মানে এই জায়গাতে সিঙ্গেল কোন অপশন নাই,
উত্তর হবে কি 1 ও 3। তারপরে আমি 3 নং অপশনটা যদি দেখি, এই বিন্দুতে শুনতে 0.117 সেকেন্ড সময় লাগে। এই বিন্দুতে শুনতে কতক্ষণ সময় লাগে? এই বিন্দুর যদি তুমি দূরত্ব দেখো 16.5 যোগ 0.5 মানে হচ্ছে গিয়ে 17, 18, 19, 20। এই পাশ থেকে এই পর্যন্ত আসতে কি, এই পর্যন্ত আসতে মানে শব্দ একবার আসবে আবার যাবে, অর্থাৎ 40 মিটার দূরত্ব অতিক্রম করবে। তাহলে টি ইকুয়ালস কি ডি বাই ভি, ডি আসবে 40 আর ভি কত 342। এটা তুমি যদি ক্যালকুলেট করো দেখবা কি 0.117 আসে। তো এটা কি চলে আসবে এবং 3 নং অপশনও সঠিক হবে। তো উত্তর হবে কি 1 ও 3। আশা করি বুঝতে পারছো। চলো পরের প্রশ্ন দেখি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, 19 নং প্রশ্নে কি বলছে? পরিবাহিতাদের রোধ নির্ভর করে কোনটির উপর? পরিবাহিতাদের রোধ কোনটির উপর নির্ভর করে? রোধের আমরা একটা সূত্র জানি না, আর ইকুয়ালস কি রো এল বাই এ। এই জায়গাতে আর হচ্ছে রোধ, এটা হচ্ছে কি ধ্রুবক এবং এল হচ্ছে দৈর্ঘ্য, এ হচ্ছে ক্ষেত্রফল। এই জায়গাতে একটা অপশনই আছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এই সূত্র থেকে। অতএব কি রোধ নির্ভর করে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর। তারপরে 20 নং প্রশ্নে কি বলছে? 20 নং প্রশ্নে বলছে প্রতি পদার্থের অস্তিত্ব ঘোষণা করেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী ডিরাক। ঠিক আছে, এটা অত্যন্ত সহজ। তো চলো পরের প্রশ্ন দেখি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, 21 নং প্রশ্নে কি বলছে? 21 নং প্রশ্নে বলছে সুপ্ততাপ কিসের পরিবর্তন ঘটায়? সুপ্ততাপ কি অবস্থার পরিবর্তন ঘটায়। একটা পদার্থ এক অবস্থা থেকে অন্য অবস্থাতে নাই, কিন্তু তাপমাত্রার কিন্তু কোনো পরিবর্তন ঘটে না। ঠিক আছে, এটা কি সুপ্ততাপ। 22 নং প্রশ্নে বলছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয় যখন, কখন হয়? প্রতিসরণ কোণ ইজ গ্রেটার দেন আপাতন কোণ। না, এটা তো না। আপাতন কোণ ইজ গ্রেটার দেন ক্রান্তি কোণ। আপাতন কোণ কি, এই পাশ থেকে যদি আমি আপাতন কোণ নেই, এটা হচ্ছে আপাতন কোণ। ধরো এই আপাতন কোণে এই দিক দিয়ে যায়, ঠিক আছে, 90 ডিগ্রি ভেদে, মানে এই জায়গাতে 90 ডিগ্রি হয়। এটা কি, যে আপাতন কোণে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয় তাকে বলে ক্রান্তি কোণ। এই আপাতন কোণ যদি, এটা তো আপাতন কোণ একই সাথে ক্রান্তি কোণ, এই কোণটা যদি আপাতন কোণের থেকে বেশি হয়, মানে এই আপাতন কোণ যদি ক্রান্তি কোণের থেকে বেশি হয়, এটা তো ক্রান্তি কোণ, এটা থেকে যদি আর একটু আসে তাহলে কি এটা এই দিক দিয়ে উঠে যাবে। আমি যদি আরেকটা কালার নেই, আরেকটু যদি বেশি হয় তাহলে কি এটা এই দিকে আসার পরে এই দিকে না গিয়ে উপরের দিকে উঠে যাবে, প্রতিফলন ঘটবে। এটা কি এটা হচ্ছে আপাতন কোণ। যে কোণে 90 ডিগ্রিতে যায় তাকে কি ক্রান্তি কোণ বলি, অর্থাৎ এটা ক্রান্তি কোণ। আপাতন কোণ যখন ক্রান্তি কোণের থেকে বেশি হয় ওই ক্ষেত্রে কি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। আশা করি বুঝতে পারছো। চলো পরের প্রশ্ন দেখি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, 23 নং প্রশ্নে কি বলছে? বজ্রপাতের সময় চার্জ বিশাল পরিমাণে পৃথিবীতে নেমে আসে। হ্যাঁ, বিশাল পরিমাণে পৃথিবীতে নেমে আসে। বাতাসের ভিতর দিয়ে যাওয়ার সময় তাকে আয়নিত করে। বজ্রপাত তো অনেক আয়নিত থাকে, বাতাস কি তাকেও আয়নিত করতে করতে যায়। হ্যাঁ, এটাও কি ঠিক। বাতাসের তাপমাত্রা বৃদ্ধি করে, অবশ্যই বজ্রপাত যেদিক দিয়ে যায় তাপমাত্রা বৃদ্ধি করে বাতাসের। 1, 2 ও 3 হবে উত্তর। 24 নম্বরে বলছে 1 মিলি সেকেন্ড 1 ন্যানো সেকেন্ড অপেক্ষা কত গুণ? 1 মিলি সেকেন্ড 1 মিলি সেকেন্ড 1 ন্যানো সেকেন্ড অপেক্ষা কত গুণ? তো এটা যদি তুমি হিসাব করো, 1 মিলির মান কত? 1 মিলির মান হচ্ছে 10 টু দ্য পাওয়ার -3 সেকেন্ড। আর 1 ন্যানোর মান কত? 10 টু দ্য পাওয়ার -9 সেকেন্ড। তো এটা তুমি যদি হিসাব করো আসে হচ্ছে 10 টু দ্য পাওয়ার 6 গুণ। সেকেন্ড সেকেন্ড কাটা যায়, এটা কি কোনো একক ছাড়া হয়ে যায়। কত গুণ হয়? 10 টু দ্য পাওয়ার 6 গুণ। 1 মিলি সেকেন্ড 1 ন্যানো সেকেন্ডেরও কি 10 টু দ্য পাওয়ার 6 গুণ। তো আশা করি বুঝতে পারছো। চলো পরের প্রশ্ন দেখি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, 25 নং প্রশ্নে কি বলছে? 1 মিটার লম্বা একটি সুতায় 30 গ্রাম ভরের একটি ইটের টুকরা ঝুলিয়ে দিলে দোলনকাল কত হবে? দোলনকাল টি কলস কি 2 পাই রুট ওভার এল বাই জি। তাহলে এটা যদি আমি হিসাব করি 2 পাই রুট ওভার এল কত? এল 1 মিটার।
জি কি 9.8, এটাতে আসলে ভর, এটার জন্য কোনো চেঞ্জ হয় না। ভর কি এই জায়গাতে ফ্যাক্টর না, ভর তুমি যাই দাও দোলনকাল কি একই রকম হবে। এটা তুমি যদি হিসাব করো তাহলে আসে 2 সেকেন্ড। ঠিক আছে, উত্তর হবে খ। তো আশা করি বুঝতে পারছো। তোমাদের আরেকটা অনুরোধ করব, আবারও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করবো, এবং যদি আমাদের কন্টেন্টগুলো ভালো না হয়, আসলে কি করলে এই কন্টেন্টগুলো আরও বেশি ভালো হবে, বা ক্লাস খারাপ লাগলেও বলবা, কমেন্টে জানিয়ে দিবা, এবং কোনো সাজেশন থাকলে সেগুলোও জানাবা যে স্যার এটা করেন ওটা করেন, বা এরকম করে করেন, বা এরকম করে বলবেন না, তাহলে আমাদের বুঝতে অসুবিধা হয়, বা আরেকটু স্লোলি বলেন। এবং তোমাদেরকে আমি আরেকটু মেসেজ দিব যে যদি আমার এই কথার স্পিড বেশি থাকে, তোমরা ইউটিউব থেকে যে ফাস্ট ফরওয়ার্ড করে দেয়, মানে ফাস্ট করে দেয় 1.5x 2x বা 0.5x, যদি মনে করো যে কথাগুলো মানে অনেক বেশি ফাস্ট হয়ে যাইতেছে, তাহলে স্লো করে নিবা, কারণ আমি অনেক দ্রুত বলি। তোমাদের তো সময়ের দাম আছে, ঠিক আছে, আমার টার্গেট থাকে দ্রুত শেষ করা। তো তোমরা যদি ফাস্ট হয় একটু স্লো করে নিবা, আর যদি কোনো একটা এমসিকিউ না বুঝতে পারো তো ওইটা বারবার দেখবা, 2-1 বার দেখবা, মানে 2-3 বার বেশি দেখবা, তাহলে দেখবা বুঝতে পারবো, আল্লাহ ভরসা। তো এই পর্যন্তই। কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্টে জানাবা। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।